দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রী বিশ্বজিৎ ঘোষের লেখা বীরভূমে জ্যোতির্ধর। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে চয়ন, অন্যান্য চরিত্রে দীপম, চয়ন, ইমন, সৌরভ এবং প্রিয়া, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প বীরভূমে জ্যোতির্ধর। 3 দিন ধরেই প্রায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে, কখনো ঝিরিঝিরি তো আবার কখনো মুষলধারে বাড়ি বর্ষণ। গত কয়েকদিন ধরেই বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি ছাড়া আর অন্য কোথাও পা ফেলাই সম্ভব হয়নি। সকালে শুকনো কাপড়ে বাড়ি থেকে বেরোনো আর কাক ভেজা হয়ে বিকেলে বাড়িতে ফেরা, হে যেন এই গত কয়েকদিনে রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। আজ রবিবার, ছুটির দিন। তবে ছুটির দিন হলেও বরুণদেবের যেন কোনো ছুটিই নেই। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই গত 3 দিনের মতোই আজও সকাল থেকেই বর্ষিত হয়ে চলেছে। আজকের বৃষ্টির বেগটা যদিও অনেকটাই কম। এমন বৃষ্টি মুখর দিনে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে দুপুরের খাবারটা বেশ জম্পেশ করেই হয়েছে। খাবার পর একটানা কয়েক ঘন্টা ভাত ঘুম দিয়ে শরীর এখন বেশ ঝরঝরে। বিকেলে 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে বসে আছি। কি করা যায় এই ভাবনায় ডুবে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়েই দেখলাম যার ফোন আসবে বলে আন্দাজ করেছিলাম সেই ফোনটা করেছে। হ্যাঁ, কেশব কুমার। কেশবের পদবী যদিও কুমার না, আসলে ও কিশোর কুমারের খুব বড় ভক্ত, তাই আমি নিতান্তই রসিকতার ছলে ওকে কিশোর ভক্ত কেশব কুমার বলে সম্বোধন করি। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, কি নির্ময় বাবু, কি করা হচ্ছে? আগেই বলেছিলাম, কথায় কথায় আমাকে বাবু বলাটা ওর একটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমি বললাম, একাগ্র চিত্তে গৃহে উপবেশন করিয়া মক্ষিকা হত্যার পরিকল্পনা ব্যতীত আর কোনো অভিসন্ধি নেই ভাই। অন্য দিন হলে বলতাম তথাস্তু বৎস, কিন্তু আজ না। এই শোন না, বলছি আজ সন্ধ্যায় ফাঁকা আছিস? চেয়ারে বসে পা দোলাতে দোলাতে কোনো ম্যাগাজিন পড়া ছাড়া তো ফাঁকাই আছি। কেন বলতো? দূর, ওসব ছাড়। আমার কাছে কিন্তু একটা জব্বর প্ল্যান আছে ভাই। তা বলে ফেল, শুনি। এমন একটা বৃষ্টির দিন, একটু মুড়ি আর সঙ্গে গরম গরম আলুর চপ আর একটা লোমহর্ষক ভুতুরে কাহিনী। কেশবের কথা শুনে আমার বুঝতে অসুবিধে হলো না যে ও জ্যোতির্ধর শাস্ত্রীর বাড়িতে যাওয়ার ইঙ্গিতই করছে, যদিও আমারও মনে মনে এই ইচ্ছেটাই হচ্ছিল। আমি একটু হেসে বললাম, কেশব কুমারের ভালোই গল্প শোনার নেশা হয়েছে দেখছি। ও, আমারই বুঝি শুধু গল্প শোনার নেশা হয়েছে, না তোর হয়নি তো? আরে না না, আমারও খুব ইচ্ছে হচ্ছিল জ্যোতির্ধরবাবুর বাড়ি যাওয়ার। তবে কি? আসলে এই বাদলার দিনে এমন জল কাদা ডিঙিয়ে তোকে আসতে বলার মনটা চাইনি রে। ও হরি, থাক থাক, ওসব আর বলতে হবে না। তুই তৈরি হয়ে নে, একটু পরেই আমি তোর ওখানে যাচ্ছি। তারপরেই সোজা ক্ষুদিরাম লেন, বারাসাত, বুঝলি? আরে শোন, পাগলামি করিস না। বাইক নিয়ে আস্তে আস্তেই তুই ভিজে যাবি। কুছ পরোয়া নেই দোস্ত। অমন গল্প শোনার জন্য আমি নির্দ্বিধায় গঙ্গা সাঁতরে পার হতেও রাজি আছি, আর সেই জায়গা তো এই ঝিরঝিরে বৃষ্টি। আধ ঘন্টার মধ্যেই আমি তৈরি হয়ে নিলাম। ছাতাটা হাতে নিয়ে চার্জার থেকে ফোনটা খুলতে যাব, এমন সময় কানে এলো কেশবের হাঁক। কিরে, হয়েছে তোর? আরে তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমিও তড়িঘড়ি ফোনটা পকেটে ঢুকিয়ে ছাতাটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি কেশব অটো করে এসে হাজির হয়েছে বাড়ির দোরগোড়ায়। যাত্রা শুরু হলো ক্ষুদিরাম লেন, বারাসাতের উদ্দেশ্যে। বাইরে টুপটাপ বৃষ্টি আর ঠান্ডা হাওয়া। আসলে বৃষ্টিতে বাইরে বেরোনোর মজাটাই আলাদা। যাই হোক, এভাবেই অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। শাস্ত্রী মশাইয়ের বাড়ির গলিতে গাড়ি ঢুকবে না, তাই অটোওয়ালা আমাদের মোড়ের মাথাতেই নামিয়ে দিল। অগত্যা সেখান থেকেই ছাতার নিচেই যেতে হলো। মোড়ের মাথাতেই একটা গুমটি তেলে ভাজার দোকান।
কেশব সেখান থেকে বেশ কিছুটা আলুর চপ কিনে নিল। আমরা দুই বন্ধু হাতে চপের ঠোঙা নিয়ে হাজির হলাম শাস্ত্রী মশাইয়ের বাড়ির দরজার সামনে। আমি বার দুয়েক দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে প্রতিবারের মতোই নরহরি কাকা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই আমি বললাম, কী ব্যাপার নরহরি কাকা, জলে ভেসে যাওনি তো? যেভাবে বৃষ্টি চলছে এমন করে আর দুদিন হলে ভেসে যেতেই হবে। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম চারিদিকে বেশ অন্ধকার। শুধু ভেতর দরজার কাছে একটা লণ্ঠন হলদে শিখা নিয়ে টিম টিম করে জ্বলছে। কি ব্যাপার নরহরি কাকা, বাড়িটা এমন অন্ধকার কেন? বৈঠকখানার বারান্দা থেকে প্রত্যুত্তর ভেসে এলো, আরে দুপুরের দমকা হাওয়াতেই ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে, তাই অন্ধকার। এসো এসো, তোমরা ভেতরে এসো। অন্ধকারে মুখ না দেখতে পেলেও বুঝতে কোনো অসুবিধা হলো না যে এই কণ্ঠস্বর জ্যোতির্ধর শাস্ত্রী মশাইয়ের। আমরা শাস্ত্রী মশাইকে পরিষ্কার না দেখতে পেলেও তিনি আমাদের আবছাভাবে দেখতে পাচ্ছেন লণ্ঠনের আলোতে। তাই কেশবের উদ্দেশ্যে আবারও শাস্ত্রী মশাই বললেন, ও বাবা, হাতে করে ওটা আবার কি নিয়ে এসছো? এমন বৃষ্টিমুখর দিন, তাই ভাবলাম আলুর চপ নিয়ে যাই। এই তো সামনের মোড়ের মাথার দোকানটা থেকে নিয়ে এলাম। বেশ বেশ, এই নরহরি, যা এগুলো ভেতরে নিয়ে যা, আর বেশি করে তেল দিয়ে কাঁচা লঙ্কা আর মুড়ির সঙ্গে এই তেলে ভাজা নিয়ে আয় বৈঠকখানার ঘরে। এসো নির্ময়, কেশব, এসো ভেতরে গিয়ে বসি, চলো। শাস্ত্রী মশাই আমাদের নিয়ে বৈঠকখানার ঘরে বসলেন। সামনেই একটা বড় মোমবাতি জ্বলছে, সেই আলোয় বেশ আলোকিত হয়েছে ঘরটা। শাস্ত্রী মশাই বললেন, আমি তো ভেবেছিলাম যা বৃষ্টি ধরেছে তোমরা বুঝি আর আসবেই না। হ্যাঁ, যা বৃষ্টি চলছে 3 দিন ধরে, বাড়ি থেকে বেরোনোই তো মুশকিল হয়ে পড়েছে। বলছি, আজ বাড়িটা এরকম নিস্তব্ধ লাগছে, কাকিমা নেই নাকি? না, তোমাদের কাকিমা পরশুদিন তার এক পিসিমার বাড়ি গেছেন, কাল ফিরবেন। বাড়িতে মানুষ বলতে আজ শুধু আমি আর নরহরি। তাও ভালো তোমরা এলে, কিছুটা সময় তোমাদের সঙ্গেও কাটানো যাবে। হ্যাঁ, বাড়ি বসে আসলে আমাদেরও ভালো লাগছিল না, তাই চলে এলাম গল্প করতে আর কি। কথা চলছিল, ঠিক এমন সময় বাটিতে করে মুড়ি আর তেলে ভাজা নিয়ে হাজির হলেন নরহরি কাকা। মুড়ি খেতে খেতে আবার গল্প শুরু হলো। শাস্ত্রীমশাই কেশবকে উদ্দেশ্য করে বললেন, তা হাতের ওই নীল পাথরের আংটিটা কবে ধারণ করলে কেশব? শাস্ত্রীমশাইয়ের কথা শুনে সোজা আমার নজর গিয়ে পড়ল কেশবের ডান হাতের অনামিকায়। এতক্ষণ ধরে কেশব আমার সাথে রয়েছে, অথচ আমি ওর আঙুলের আংটিটাই লক্ষ্য করিনি। কিন্তু এই আলো আধারির পরিবেশেও ও জিনিসটা শাস্ত্রীমশাইয়ের চোখ এড়াল না। এর থেকেই জ্যোতির্ধর গোস্বামীর বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। কেশব নিজের হাতটা বাড়িয়ে আংটির দিকে তাকিয়েই উত্তর দিল, ও এই আংটিটা আজ সকালে একজন আংটি বিক্রেতা প্রায় এক প্রকার জোর করেই ধরিয়ে দিয়েছে। দেখলাম বয়স্ক মানুষ হন্যে হয়ে আধভেজা অবস্থায় বাক্সে করে আংটি ফেরি করছে। আমারও দেখে খুব খারাপ লাগলো, আর আমাকে আংটিটা নেওয়ার জন্য খুব জেদও করলো, আর বলল এই আংটিটা নিলে নাকি ভাগ্য বদলে যাবে। বৃদ্ধের কাকুতি মিনতি দেখে আর না করতে পারলাম না, নিয়েই নিলাম। আমি আবার এই সমস্ত আংটি প্রবাল এসবে খুব একটা বিশ্বাস করি না। এইসব ধারণে যদি সত্যি ভাগ্যের চাকা খুলে যেত, তবে কি আংটি বিক্রেতাকে এই বৃদ্ধ বয়সেও এমন ঝড় জলের মধ্যে আংটি বিক্রি করতে হতো নাকি? কেন, আমাদের অফিসার দত্ত, ওর ব্যাপারটা তাহলে তুই কি বলবি? ডান হাতে পান্নাটা ধারণ করার পরেই তো প্রমোশনটা পেলো নাকি? দেখ ভাই, তাল গাছে কাক বসার পরেই তাল মাটিতে পড়েছে বলে তুই যদি গাছে কাক বসাকেই তাল পড়ার কারণ বলে ভেবে নিস, তাতে আমার কিছুই করার নেই। এইসব কথোপকথনের মধ্যেই লক্ষ্য করলাম শাস্ত্রীমশাই বেশ চুপচাপ হয়ে এক দৃষ্টিতে কেশবের আঙুলের ওই আংটির দিকেই চেয়ে আছে। আমার এই দৃশ্য লক্ষ্য করার কয়েক সেকেন্ড বাদেই শাস্ত্রীমশাই কেশবকে বললেন, কেশব, তোমার এই আংটির পাথরটা নকল, বলতে পারো অতি সাধারণ। এতে সেই শক্তি নেই যা তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে। আরে এসব সমস্তটাই বুঝরু কি, পয়সা কামানোর ধান্দা ছাড়া আর কিছুই না। পাথর নাকি আবার ভাগ্য বদলায়? আমার কথা শুনে শাস্ত্রীমশাই আমার দিকে তাকিয়েই ঈষৎ হাসি হেসে বললেন, বদলায় না বলছো? আমি অন্তত এসবের মধ্যে কখনো কোনো যুক্তি খুঁজে পাইনি। আমার এসবে বিশ্বাস নেই। কেন, আপনি বলুন না,
আপনি কি কখনো এমন কোনো প্রমাণ পেয়েছেন যার দ্বারা এসবের কিঞ্চিত বিশ্বস্ততা মেলে? হ্যাঁ, পেয়েছি। পেয়েছেন? তা কীরকম শুনি। ইতিমধ্যেই ঘরে চা এসে গিয়েছে। শাস্ত্রীমশাই বললেন, এই তো চা এসে গেছে। কেশব, নির্ময়, নাও চা খাও। বাইরে বৃষ্টির বেগটা একটু বেড়েছে। মোমবাতির মোম গলে পড়ছে মোমদানির মধ্যে। শাস্ত্রীমশাই উঠে গিয়ে পশ্চিম দিকের ভেজানো জানলাটা ভালো করে এঁটে দিয়ে এসে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, শোনো, তবে একটা ঘটনা আজ তোমাদের বলি। এই ঘটনা আমার তন্ত্রে দীক্ষা হওয়ার কয়েক বছর পরে, বলতে পারো আমার তান্ত্রিক জীবনের গোড়ার দিকের ঘটনা এটা। আর আমার জীবনের প্রথম সবথেকে ভয়ঙ্কর ঘটনাও বটে। তখন আমি সেই শ্মশানে দেখা পাওয়া গুরুদেবের আদেশ মতো চতুর্দশীর দিনগুলোতে বাড়িতেই সাধনা করি। আর এমনিতে কুষ্টি বিচার, হাত দেখা, শান্তি সস্তায়ন এইসবই করে বেড়াই। আর বাড়িতে থাকলে সারাক্ষণ তন্ত্রবিদ্যা নিয়ে পড়াশুনো করি। একদিন তো তন্ত্রবিদ্যা নিয়ে এমন মশগুল হয়ে পড়তাম যে নাওয়া খাওয়া শিখেই উঠত। তখনও আমার খুব একটা নামডাক হয়নি। আচ্ছা বলছি, আপনার এই ঘটনায় কি সেই বীরভূমের ঘটনা, যেখানে আপনি আপনার সেই শ্মশানে দেখতে পাওয়া গুরুদেবের দ্বিতীয়বারের জন্য সান্নিধ্য পেয়েছিলেন? হ্যাঁ, ঠিকই ধরেছ, এই সেই বীরভূমের ঘটনা। এই কথা শোনার পর কেশবের মুখ বেশ উজ্জ্বল দেখালো। আসলে বীরভূমে কি ঘটেছিল সেই ঘটনা শোনার জন্য আমরা দুজনেই বেশ উদ্গ্রীব হয়েছিলাম। তাই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে দেখে মনটা বেশ আনন্দিত হয়ে উঠল। কেশবের ধৈর্য যেন আর বাঁধ মানতে চাইছে না। তাই সে বলে উঠল, তা বলছি যে কি ঘটনা ঠিক ঘটেছিল বীরভূমে বলো তো। শাস্ত্রীমশাই আবার বলতে শুরু করলেন, আমি একবার সস্তায়ন করতে গিয়েছিলাম মুর্শিদাবাদের রাধাকান্ত স্যান্ডেলের বাড়িতে। তৎকালীন সময় বেশ প্রভাবশালী লোক তিনি সেই তল্লাটে। যদিও সস্তায়ন করতে যাওয়ার কথা ছিল আমার বাবার, কিন্তু শরীর খারাপের দরুন তিনি আর যেতে পারলেন না। তাই শেষমেশ আমাকেই যেতে হলো। রাধাকান্তবাবু বাবাকে ভীষণ শ্রদ্ধা করতেন, আর আমাকেও নিজ সন্তানের মতোই স্নেহ করতেন। স্যান্ডাল পরিবারের মাঙ্গলিক অনুষ্ঠান থেকে শ্রাদ্ধ সবেতেই ডাক পড়তো আমার বাবার। আর সেই সূত্রেই আমিও বাবার সাথে দু একবার মুর্শিদাবাদে তাদের বাড়ি গিয়েছিলাম। খুব যত্ন আত্তি করতেন, ভীষণই ভালো মানুষ। তো স্যান্ডাল বাড়িতে পৌঁছে আমি আমার দরকার মতো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বাড়িতে সেদিন বেশ লোকজনের সমাগম। হঠাৎ করে লক্ষ্য করলাম সবাই যেন একটু ব্যতিব্যস্ত হয়ে উঠেছে কোনো এক বিশেষ অতিথির আগমনে। একজনের মুখে শুনলাম রাধাকান্তবাবুর ব্যবসার মহাজন এসেছেন। খানিক বাদে দেখলাম রাধাকান্তবাবু বেশ সম্ভাষণ জানিয়ে এক ব্যক্তিকে বাড়ির ভেতরে নিয়ে এলেন। পরনে তার ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি, বেশ লম্বা চওড়া শরীর, আর চালচলনে আভিজাত্যের ভাব সুস্পষ্ট। সকলেই ওনাকে চৌধুরী মশাই বলে সম্ভাষণ করছিলেন। রাধাকান্তবাবু বাড়ির উঠোনের পাশের বারান্দায় ভদ্রলোককে বসিয়ে বেশ যত্ন আত্তি করতে লাগলেন। হাজার হোক ব্যবসার মহাজন তিনি। এরপর বেশ কিছুক্ষণ কুশল বিনিময় চলার পর স্যান্ডালগিন্নি জল মিষ্টি নিয়ে হাজির হলেন জলযোগের জন্য। ভদ্রলোক রীতিমতো আপত্তি করে বললেন, করছো কি বৌমা? এত মিষ্টি খাওয়ার কি আর বয়স আছে? এখন ইচ্ছা থাকলেও আর তেমন বেশি কিছু খেতে পারি না। তুমি বরং আমাকে একটা মিষ্টি দাও। এই বলে একটা মিষ্টি নিজে হাতে তুলে নিয়ে খেতে খেতে বললেন তিনি, তা বৌমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ দাদা, আপনার আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি। বাহ, বেশ বেশ। যাই হোক, আমি আমার মতো সমস্ত কাজ সারলাম। সস্তায়ন শেষ হওয়া পর্যন্ত উনি বারান্দা থেকে বসে বসেই সবটা দেখলেন। আমি আসন থেকে উঠব ঠিক এমন সময় চৌধুরী মশাই আমার উদ্দেশ্যে হাঁক দিয়ে বললেন, ঠাকুর মশাই, এইদিকে আসুন না, আপনার সঙ্গে একটু আলাপ করি। সত্যি কথা বলতে আমারও ওনার সঙ্গে আলাপ করার ভীষণ ইচ্ছা ছিল। তাই আর দেরি না করে সোজা তার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি পাশে থাকা চেয়ারটার দিকে ইঙ্গিত করে বললেন,
বসুন বসুন, এই চেয়ারটাতে বসুন। আপনার মন্ত্রোচ্চারণে আমি বেশ মুগ্ধ হলাম। অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে কারই না ভালো লাগে। আমি খুশি হয়েই বললাম, আপনাদের মতো গুণী মানুষরা যখন এমন কথা বলেন তখন মনে হয় পূজা আর্চা করা আমার সার্থক। আসলে এই বাড়ির সমস্ত রকমের পুজোই আমার বাবা অর্থাৎ জগবন্ধু গোস্বামী করেন। ওনার শরীরটা ঠিক ভালো নেই, তাই এই কাজের জন্য আমাকেই আসতে হয়েছে। কথা চলছে, রাধাকান্তবাবু এবং বাড়ির অন্যান্য সদস্যরা তখন বিভিন্ন কাজে ব্যস্ত। তখন বারান্দায় কেবলমাত্র আমি আর চৌধুরী মশাই বসে রয়েছি। চৌধুরী মশাই সবার সাথেই হেসে খেলে কথা বললেও ভিতরে ভিতরে উনি যে মানসিক অশান্তিতে বিপর্যস্ত তা আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম। ওনার কৃত্রিম হাসির পেছনে লুকোনো শনির 7.5 দশা আমি ঠিকই দেখতে পাচ্ছিলাম। তবে এমন একজন বিত্তশালী মানুষ, মান সম্মান প্রতিপত্তি সবই যার রয়েছে, তাকে এমন মানসিকভাবে বিপর্যস্ত লাগছে কেন তার কারণ জানার ইচ্ছা আমার অনেকক্ষণ থেকেই হচ্ছিল। তাই সুযোগ পেয়ে আর ভনিতা না করে সোজাসুজি জিজ্ঞেস করলাম, আচ্ছা চৌধুরী মশাই, আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলুন, না কি জানতে চান? যার এত সম্মান, এত প্রতিপত্তি, সকলে যাকে এত খাতির করে, সেই মানুষ এমন মানসিকভাবে ভেঙে পড়েছে কেন বলতে পারেন? আমার কথা শুনে চৌধুরী মশাই তো একেবারে অবাক। মনে হলো যেন উনি ধারণাই করতে পারেননি যে কেউ তার মনের কথা বুঝে ফেলবে। তিনি বেশ একটু গম্ভীর গলাতেই বললেন, আপনি এ কথা কি করে বুঝলেন ঠাকুরমশাই? চৌধুরীবাবু, আসলে আমি জ্যোতিষ চর্চা করি। আমি আরও অনেক কিছুই বুঝতে পারছি আপনার সম্পর্কে, যা আমি আপনার কপালের রেখা দেখেই বলে দিতে পারি। আচ্ছা বলুন দেখি, আর কি কি বুঝতে পারছেন আপনি? আমি ওনার কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর বললাম, আপনার জন্ম বৈশাখ মাসের দ্বিতীয়ার্ধে, সিংহ রাশি, নামের আদ্যক্ষর প। আপনি বেশ নামজাদা এবং বিত্তশালী মানুষ। জীবনের এই সময় দাঁড়িয়ে আপনি এখন অনেকের উপরেই ভরসা এবং বিশ্বাস দুই হারিয়েছেন, বিশেষ করে তাদের উপর যারা এককালে আপনার বেশ বিশ্বস্ত ছিল। আর চৌধুরী মশাই এবার একটু নড়ে চড়ে বসে আমার দিকে তাকিয়ে বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আর কি ঠাকুরমশাই বলুন, কি বুঝতে পারছেন? সম্প্রতি আপনার পরিবারের কাউকে হারিয়েছেন, খুব কাছের কেউ। কি চৌধুরীবাবু, আমি কি ঠিক বললাম? কিছুক্ষণ চুপ করে থেকে চৌধুরী মশাই বলতে শুরু করলেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই। আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী। আমার জন্ম বৈশাখ মাসের 22 তারিখে। আমার রাশিও আপনি নির্ভুল বলেছেন। আর যাকে হারানোর কথা বললেন তিনি আমার অর্ধাঙ্গিনী, সত্যি অর্থেই অর্ধাঙ্গিনী। 2 মাস আগেই আমার পত্নী বিয়োগ ঘটেছে। আপনার সমস্ত কথাই হুবহু ঠিক ঠাকুরমশাই। কথাগুলো বলার পর চৌধুরী মশাই একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, তারপর আবারও বললেন, ভরসা আর বিশ্বাসের কথা বললেন না আপনি? ভরসা, বিশ্বাস, এই শব্দগুলোর প্রতি কেমন যেন বিতৃষ্ণা এসে গেছে আমার। এই সবের মূল্য এখন আর কেউ বোঝে না। বুঝলাম কোনো আপনজনের কাছেই বড় আঘাত পেয়েছেন ভদ্রলোক। ইতিমধ্যেই দুপুরের খাবারের জন্য ডাক পড়ল। সান্নালগিন্নি এসে চৌধুরী মশাইকে বললেন, আসুন চৌধুরী মশাই, একটু কিছু খেয়ে নেবেন, চলুন। জ্যোতি, তুমিও এসো। এক কাজ করো, ঠাকুরমশাই আর আমাকে একসাথে খেতে দাও। একসাথে গল্প করতে করতে খাওয়া যাক, কি বলেন ঠাকুরমশাই? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার যেমন ইচ্ছে। সহবত কাকে বলে তার জলজান্ত নিদর্শন প্রতাপ নারায়ণ চৌধুরী। এত বিত্তশালী মানুষ হওয়া সত্ত্বেও কি চমৎকার তার বাচনভঙ্গি! আভিজাত্য একদম স্পষ্ট মুখে ফুটে উঠেছে, অথচ ব্যবহারে যেন একেবারে মাটির মানুষ। খাওয়া দাওয়া শেষ হলো। সান্নালগিন্নি বেশ যত্ন করে খাওয়ালেন আমাদের। খাওয়া দাওয়া শেষে চৌধুরী মশাই আমাকে সঙ্গে নিয়ে একটি ঘরে গিয়ে বসলেন। আমি বুঝতেই পারছিলাম যে উনি অনেকক্ষণ ধরেই কিছু একটা ভাবছেন, আমাকে হয়তো কিছু বলতে চান। কিছুক্ষণ বাদে দেখলাম আমার ভাবনাটাই ঠিক। চৌধুরী মশাই বললেন, ঠাকুরমশাই,
আপনাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি বলবেন? আসলে আমার স্ত্রী গৌরী মারা যাওয়ার পর থেকেই আমাদের বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে, বাড়ির অন্যান্যদের শরীরও ভালো যাচ্ছে না। মনে হচ্ছে যেন কারোর কুদৃষ্টি পড়েছে আমাদের বাড়ির ওপর। অদ্ভুত ঘটনা বলতে ঠিক কেমন বলুন তো? এই ধরুন, রাত্রিবেলা হুটহাট করে বাসন পড়ে যাচ্ছে, দেওয়াল থেকে ছবি পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ তার অস্তিত্ব বোঝাতে চাইছে প্রতিনিয়ত। আপনি আপনি বুঝতে পারছেন ঠাকুরমশাই আমি কি বলতে চাইছি? কথাগুলো বলতে বলতেই রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন ভদ্রলোক। আমি প্রথমে ওনার কথাগুলো শুনে ভেবেছিলাম যে ভদ্রলোকের পত্নী বিয়োগ হওয়াতে যে একাকিত্ব তৈরি হয়েছে ওনার মনে, এসব হয়তো তারই ফল। কিন্তু একবারের জন্য ভাবতে পারিনি যে এই ঘটনার পরিণতি শেষ পর্যন্ত কীরকম ভয়ানক রূপ নিতে চলেছে। মোমবাতি থেকে মোম গলতে গলতে একেবারে শেষ অংশে এসে পৌঁছেছে। আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর তার সাথে হালকাভাবে চলছে মেঘের গর্জন। আমি শাস্ত্রীমশাইকে বললাম, তা রহস্য উন্মোচনটা করলেন কি করে? শাস্ত্রীমশাই আবারও বলতে শুরু করলেন, আমি এতক্ষণে চৌধুরী মশাইয়ের মনের ভাব কিছুটা আন্দাজ করেই ফেলেছিলাম, তাই তাকে জিজ্ঞেস করলাম, আপনি ঠিক কি করতে চাইছেন এখন? পরক্ষণেই উনি বেশ বিনীতভাবে আমার কাছে একটা আবদার করে বসলেন। ঠাকুরমশাই, আমি কেন জানি না আপনার সাথে কথা বলার পর বারবার মনে হচ্ছে আপনি আমায় এই সংকট অবস্থা থেকে মুক্তি দিতে পারেন। কিভাবে পারেন বা কেন আমার এমন মনে হচ্ছে, এসব প্রশ্নের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। তবে আমার মন বলছে আপনার পদধূলি আমার গৃহে পড়লে সেখানে পুনরায় শান্তি ফিরে আসবে। আমার বাড়ি বীরভূমে, আমার সাথে চলুন না একবার আমার বাড়ি। চৌধুরী মশাইয়ের প্রস্তাবের শেষের দিকটা এমন আকস্মিকভাবে এলো যে আমি তৎক্ষণাৎ কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে মুর্শিদাবাদ গিয়েছি, সেখানে কাজ সেরে বাড়ি ফিরে যাব 2 দিনের মধ্যে, এমন কথাই বলে এসেছি বাড়িতে। এবার যদি বীরভূম যাই তবে আরও কয়েকদিনের ধাক্কা। বাড়ির লোকজনও খবর না পেয়ে চিন্তা করবে। তখনকার দিনে তো আর এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তার উপর বাবার শরীরটাও বিশেষ ভালো নেই। এসবই 7-5 ভাবছি, এমন সময় চৌধুরী মশাই বললেন, বাড়িতে খবর দেওয়ার কথা ভাবছেন ঠাকুরমশাই? ও সব ভাববেন না, আমি রাধাকান্তকে দিয়ে খবর পাঠিয়ে দেব। আপনি শুধু চলুন একটিবার আমার সাথে, বড় বিপদে পড়ে আপনাকে অনুরোধ করছি। অত বড় একজন মানুষের কথা আমি আর ফেলতে পারলাম না, রাজি হয়েই গেলাম যাবার জন্য। মনে মনে ভাবলাম যে গিয়ে দেখাই যাক না ব্যাপারটা আসলে কি। আমি রাজি হতেই চৌধুরী মশাই সোজা রাধাকান্ত বাবুকে ডেকে বললেন, এই রাধাকান্ত, আমার নিজস্ব কাজে আমি ঠাকুরমশাইকে একটু বীরভূমে নিয়ে যাচ্ছি। তুমি ঠাকুরমশাইয়ের বাড়িতে খবর পাঠিয়ে জানিয়ে দিও, ওনার ফিরতে 2-1 দিন দেরি হবে। দুপুর শেষে একটু বেলা গড়াতেই চৌধুরী মশাই আমাকে সঙ্গে নিয়ে স্যান্নাল বাড়ি থেকে বিদায় নিলেন। চৌধুরী মশাইয়ের নিজের জুড়ি গাড়ি করেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। পথে যেতে যেতে চৌধুরী মশাই বললেন, আমার কাজ কারবার সব ভালোই চলছিল। 2 ছেলে, ছেলের বউ, নাতি সবাইকে নিয়ে বেশ সুখেই সংসার করছিলাম। কোথা থেকে কী যে হয়ে গেল, হঠাৎ করেই একদিন রাতে গুদাম ঘর থেকে ধান ভর্তি প্রায় 40 খানা বস্তা চুরি গেল। এরপর ধানের শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার একদিন কাছারি থেকে প্রায় 1050 টাকা চুরি গেল। 50,000 টাকা? আজকের দিনে 50,000 টাকা এক নিমেষে বলে ফেলতে পারলেও তখনকার দিনে তার মূল্য আজকের দিনে দাঁড়িয়ে অনেক। চৌধুরী মশাই আমার আঁতকে ওঠা দেখেই বললেন, থানা পুলিশ করেও সে টাকার কোনো হদিশ পায়নি ঠাকুরমশাই। এত টাকা ধান চুরি হয়েছে তাতে আমার খারাপ লাগলেও আমি তখনও ভেঙে পড়িনি। তবে এরপর যা ঘটল। এই বলে চৌধুরী মশাই চুপ করে গেলেন। জুরি গাড়ির ঘোড়া ছুটে চলেছে দ্রুত গতিতে। এরপর চুরি গেল একটা মঙ্গলময় পাথর।
যা আমার কাছে খুব মূল্যবান ছিল। মঙ্গলময় পাথর বলতে? আমার পিতামহ স্বর্গীয় শ্রী উমাশঙ্কর চৌধুরী এক তান্ত্রিকের কাছ থেকে একটি পাথর তন্ত্র বলে সিদ্ধ করে নিয়েছিলেন। দেহত্যাগের আগে সেই পাথর তিনি আমার বাবা হরিভূষণ চৌধুরীকে দিয়ে বলেছিলেন সেই পাথর বাড়িতে ঠাকুর দালানে রেখে দিতে, এতে নাকি সকলেরই কল্যাণ হবে। সেই পাথরের সত্যি কোনো গুণ ছিল কিনা বা থাকলেও তা ঠিক কী গুণ তা আমার জানা নেই। তবে পাথরটা থাকাকালীন আমাদের পরিবারে কোনো বড় ক্ষতি হয়নি কখন, শুধু ওই ধান আর টাকা চুরি ছাড়া। চৌধুরী মশাই, দ্রব্যগুণ বোঝেন? না, মানে সে ব্যাপারে সেরকম কিছু জানা নেই। দ্রব্যগুণ বড়ই সাংঘাতিক ব্যাপার। এর খপ্পরে পড়ে রাজা ফকির ও ফকির রাজা অবধি হতে পারে। এক অদ্ভুত শক্তি। আমার বিশ্বাস আপনার মঙ্গলময় পাথরটি এক প্রকার দ্রব্যগুণের অধিকারী ছিল। তা পাথরটিকে খুঁজে পেয়েছিলেন? প্রথম দুদিন তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। তারপর যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, ঠিক তার পরের দিন সকালেই দেখি পাথরটি যে স্থানে ছিল সেই স্থানেই লাল কাপড়ের উপর রাখা রয়েছে। কে যে নিয়ে গিয়েছিল আর কে যে রেখে গেল কিছুই জানতে পারা গেল না। যাক, মঙ্গলময় পাথরটা যে ফিরে পেয়েছেন এটাই অনেক। জানেন ঠাকুরমশাই, পাথরটা ফেরত পাওয়ার পর থেকে বিপদ যেন আর পিছু ছাড়ছে না। পাথরটা পাওয়ার পর আমার স্ত্রী অজানা জ্বরে মারা গেলেন, আর তারপর থেকে এই সব অদ্ভুত কাণ্ডগুলো ঘটে চলেছে। লক্ষ্য করলাম কথাগুলি বলতে বলতে চৌধুরী মশাইয়ের চোখ জলে ভিজে এলো। পুরো ঘটনা শুনে আমিও বেশ স্তম্ভিত হলাম। যে পাথর একসময় মঙ্গল করত সেই পাথরই আবার ক্ষতি করছে, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। রাতের প্রথম প্রহরের শেষের দিকে পৌঁছে গেলাম চৌধুরী মশাইয়ের বাড়িতে। সুবিশাল দালান কোঠা, বাড়ির সামনে একটি আটচালা মতন করা রয়েছে, আর তার মধ্যভাগে রয়েছে বেশ বড় একটা মঞ্চ। জানতে পারলাম প্রতি বছর শীতে শহর থেকে নাটকের দল আনিয়ে সেখানে নাটক মঞ্চস্থ করান চৌধুরী মশাই। রাতের অন্ধকারে আর বিশেষ কিছুই দেখা গেল না। জুরিকারির শব্দ শুনেই চৌধুরী মশাইয়ের দুই ছেলে বাড়ির বাইরে এসে উপস্থিত হয়েছে। চৌধুরী মশাই আমার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন। ঠাকুরমশাই, হে হলো আমার বড় ছেলে অম্বিকেশ, আর এ হলো ছোট ছেলে অলোকেশ। আমি তাদেরকে নমস্কার জানালাম, তারাও প্রতি নমস্কার করল। চৌধুরী মশাইয়ের বড় ছেলে একটু অন্য প্রকৃতির। ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে চৌধুরী মশাইয়ের উদ্দেশ্যে তিনি বললেন, তা এনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে দেখেছি বলেও তো মনে হয় না। তুমি চিনবে না, উনি হলেন জ্যোতির্ধর গোস্বামী মশাই, রাধাকান্তের বাড়িতেই আলাম। ভারী গুণী লোক। আমার কপালের রেখা দেখেই আমাদের বাড়ির বিপদের কথা বুঝে ফেললেন। ভাবতে পারো উনি কয়েকদিন এখানেই থাকবেন। চৌধুরী মশাই তাদেরকে আর বিশেষ কিছু বললেন না। আমাকে কেন এখানে আনা হয়েছে, কি বৃত্তান্ত, তিনি সেই সব ব্যাপারে আর গেলেনই না। আমার মনে হলো চৌধুরী মশাইয়ের বড় ছেলে অম্বিকেশ যেন আমার আগমনে খুশি নয়। তিনি আবারও বললেন, কয়েকদিন থাকবেন? ঠিক আছে, থাকুন। ছোট, যা ঘরে নিয়ে যাও নাকি। চৌধুরীবাবুর ছোট ছেলে মানে অলোকেশ, সে বেশ ভালো মানুষ, একদমই তার বাবার মতো। দাদা অম্বিকেশের কথা মতো আমাকে বললেন, আসুন ঠাকুরমশাই, আমি আপনার ঘরটা দেখিয়ে দিই। যান ঠাকুরমশাই, চোখে মুখে একটু জল দিয়ে বিশ্রাম করুন। আমি সেখানে বিশেষ কিছু নিয়েই যাইনি, শুধু একটা পুটলি করে দুটো ধুতি পাঞ্জাবি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই ভেবে যে যদি অগত্যা মুর্শিদাবাদে থেকে যেতে হয় দু একদিন। থাকতে তো হলোই, কিন্তু সেটা মুর্শিদাবাদ নয়, বীরভূমে। আর তোমার ওই ত্রিশূলটা? না, সেবার ত্রিশূল সঙ্গে নিয়ে যায়নি। আরে আমি তো আর আগে থেকে জানতাম না যে আমাকে মুর্শিদাবাদে সস্তয়ন করে আবার বীরভূম যেতে হবে। আচ্ছা, বীরভূমে ঠিক কোথায় গেছিলেন আপনি? হরিহরপুর, সেখানকার প্রভাবশালী চৌধুরী বংশের বেশ নাম ডাক, সেই চৌধুরী বাড়িতেই গিয়েছিলাম। বলছি কাকা, তারপরে কি হলো? পুনরায় গল্পে ফিরলেন শাস্ত্রী মশাই।
খানিক বিশ্রাম নেওয়ার পর অলোকেশ আমাকে ডাকতে এলেন রাতের খাবারের জন্য। অম্বিকেশের স্ত্রীর হাতের রান্না বেশ ভালো, বেশ খাওয়া দাওয়া হলো সেদিন। চৌধুরী মশাইয়ের দুই বৌমাই বেশ লক্ষ্মীমন্ত, শ্বশুর মশাইকে বেশ শ্রদ্ধা করে তারা। খাবার সেরে চৌধুরী মশাই আমাকে নিয়ে তার ঘরে চলে গেলেন। ঘরে ঢুকেই লক্ষ্য করলাম দেওয়ালে একখানা মহিলার বড় ছবি টাঙানো রয়েছে। অনুমান করেই ফেললাম যে ইনি চৌধুরী মশাইয়ের স্ত্রী গৌরী দেবী। চৌধুরী মশাই আমাকে বললেন, ঠাকুরমশাই, সবই তো শুনলেন, এবার বলুন কি করলে সব আবার আগের মতো স্বাভাবিক হবে। সবটা আমাকে একবার গুছিয়ে ভাবতে হবে চৌধুরী মশাই, তারপরই আমি আপনাকে বলতে পারবো যে ঠিক কী করতে হবে। আপাতত কিছু একটা ইঙ্গিত পাচ্ছি ঠিকই, কিন্তু থাক সেসব কথা, সেসব না হয় পরেই হবে। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। কথা শেষ করে নিজের ঘরে আসার জন্য চৌধুরী মশাইয়ের ঘর থেকে বেরোবো, ঠিক এমন সময় মনে হলো কেউ যেন দরজার আড়াল থেকে হঠাৎ সরে পড়ল। হয়তো কেউ দরজার পাশ থেকে আড়ি পাচ্ছিল। চৌধুরী মশাই বয়স্ক মানুষ, তাই উনি ব্যাপারটা বুঝতে না পারলেও আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। তবে সেটা যে কে ছিল সেটা তখনও বুঝতে পারিনি। চৌধুরী মশাইকে এই ব্যাপারে আর কিছু না বলে নিজের ঘরেই ফিরে এলাম। সারাদিন যা ধকল গেছে তাতে নরম বিছানায় শরীর এলিয়ে দিতেই নিমেষে ঘুম চলে আসার কথা। তবে বাড়ি ছেড়ে অন্য জায়গায় এলে সহজে রাতে ঘুম আসতে চায় না। শুয়ে শুয়ে চৌধুরী বাড়ির জন্য কি করা যায় এসবই ভাবছি। এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। এত রাতে হঠাৎ কে ডাকছে সেটাই বুঝতে পারলাম না। একটু ভেবে দরজাটা খুললাম। দেখি চৌধুরী মশাইয়ের বড় ছেলে অম্বিকের সম্মুখে দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত রাতে আপনি? কথা আছে, ভেতরে চলুন। বলুন, কি বলবেন? কেন এসেছেন এখানে? আমাদের বাড়িতে তো এখন কোনো পুজো পার্বণও নেই। চৌধুরী বাড়িতে প্রবেশ করার মুহূর্ত থেকেই অম্বিকেশের হাবভাব আমার কেমন যেন একটা লাগছিল। আমি কেন এসেছি তার সদুত্তর আমি তাকে দিলাম না, শুধু বললাম, আপনার বাবা জোর করলেন ভীষণ, তাই আসতে হলো আর কি। কোনো বিশেষ কারণ নেই, বলতে পারেন নিতান্তই ঘুরতে আসা। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর হঠাৎ খাট থেকে উঠে বাইরের দিকে যেতে যেতে বললেন, বিষয়টা ঘোরাঘুরির মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো। বিশেষ মাতব্বরই আমার আবার পছন্দ না। দিনকাল ভালো না, বুঝতেই তো পারছেন। চলি তবে। আর হ্যাঁ, আমি যে এত রাতে আপনার ঘরে এসেছিলাম তা যেন পাঁচ কান করবেন না, কেমন? চলি। এই বলে তিনি গটগট করে বেরিয়ে গেলেন। ভারী অদ্ভুত ব্যবহার লোকটির। চৌধুরী মশাইয়ের ছেলের এমন ব্যবহার আশা করা যায় না। আমার বুঝতে অসুবিধে হলো না যে উনি আমাকে শাসিয়ে গেলে। আমি দরজায় খিল দিয়ে আবার শুয়ে পড়লাম। অনেকক্ষণ পরে ঘুমটা সবেমাত্র এসেছে, ঠিক এমন সময় হঠাৎ একটা ঝুমঝুম শব্দ কানে ভেসে আসতে লাগলো। আমি রীতিমতো চমকে উঠে চোখ খুললাম। বোঝার চেষ্টা করলাম যে সেটা ঠিক কিসের শব্দ। কিছুক্ষণ নিঃশব্দে কান পেতে মন দিয়ে শুনে বুঝলাম নূপুরের শব্দ হচ্ছে, আর শব্দটা যেন এই ঘরেই হচ্ছে। কেউ নূপুর পরে সারা ঘর জুড়ে বিচরণ করছে। কে আপনি? কি চান? বলুন, কে আপনি? কোনো উত্তর এলো না, শুধু নূপুরের শব্দের প্রতিধ্বনি হতে লাগলো। কেউ যেন তার অস্তিত্ব বোঝাতেই এমনটা করছে, তবে সে কি বলতে চাইছে তা বোঝা মুশকিল। এভাবেই কিছুক্ষণ চলার পর একটা চাপা কান্নার কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো কানে। মনে হলো যেন একটি মেয়ে ভীষণ কষ্টে কাঁদছে। আমি একেবারে হতভম্ব হয়ে বসে রইলাম। কি করব বুঝতেও পারছি না। এদিকে প্রশ্ন করলে কোনো উত্তরও পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে অনেক প্রশ্নের দোলাচল চলছে, তবে হিসেব কিছুতেই দুইয়ে দুইয়ে চার করতে পারছি না। এভাবেই সেদিনের রাতটা কেটে গেল।
পরদিন সকালে প্রাতক্রিয়া সেরে ঘরে বসে রয়েছি, এমন সময় চৌধুরী মশাই এসে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, রাতে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না না, ভালোই ঘুম হয়েছে। চলুন না, বিলম্ব না করে ওই পাথরটা একবার দেখান আমাকে। হাত মুখ ধুয়ে নিয়ে চৌধুরী মশাই আমাকে নিয়ে গেলেন ঠাকুর দালানের সামনে। ঘরের দরজার কাছ থেকে আমায় ভেতরে লাল কাপড়ের উপর রাখা পাথরটা দেখালেন। আমি পাথরটি দূর থেকেই দেখে বললাম, ঠিক আছে। স্নান সেরে পরে আমি একবার ভিজে কাপড়ে পাথরটা হাতে নিয়ে দেখব। এরপর প্রাতরাশ সেরে ঘরে গিয়ে বসে অনেকক্ষণ ধরে পুরো বিষয়টা মন দিয়ে ভাবলাম। কিছু অনুমান করলেও কোথাও গিয়ে একটা যেন ফাঁক রয়েই যাচ্ছে। কিছুক্ষণ বাদেই ঘর থেকে বেরিয়ে দেখলাম চৌধুরী মশাই বাড়িতেই রয়েছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছি চৌধুরী মশাই, আপনার দুই ছেলেকে তো দেখছি না, তারা কোথায়? ওরা তো এখন কাছারিতেই রয়েছে। অম্বিকেশই এখন সব দেখাশোনা করে, অলোকেশও সাহায্য করে দেয় ওকে। আসলে আমার বয়স হয়েছে এখন, আগের মতো তো আর পারি না, তাই বড় ছেলে বলে তুমি বাড়িতে বিশ্রাম নাও। চৌধুরী মশাই, চলুন আপনার কাছারির দিকটা একবার দেখে আসি। আমাকে নিয়ে চৌধুরী মশাই কাছারিতে উপস্থিত হতেই লক্ষ্য করলাম আমাকে দেখা মাত্রই অম্বিকেশ যেন বিব্রত হয়ে পড়লেন। কাছারিতে আমার যাওয়াটা তিনি মোটেই ভালোভাবে নেননি, সেটা চোখের চাহনিতে স্পষ্ট। অম্বিকেশ আমাকে দেখে মুহূর্তের জন্য চুপ থাকলেও খানিক বাদে চৌধুরী মশাইয়ের অনুপস্থিতিতে বলেই ফেললেন, কি ব্যাপার, আপনি কাছারিতে কেন? না মানে বাড়িতেই বসেছিলাম, তাই আপনার বাবা বললেন কাছারিটা ঘুরিয়ে দেখাবেন, তাই চলে এলাম আর কি। আপনার হাব ভাব তো মশাই ভালো ঠেকছে না আমার। আপনি হঠাৎ কেন এসেছেন তার সদ উত্তরও তো পেলাম না আপনার কাছ থেকে। আজ আবার সোজা কাছারিতে এসে উপস্থিত হয়েছেন, মতলবটা কি বলুন তো আপনার? আমি একজন সাধারণ ব্রাহ্মণ মানুষ, আমার আবার কি মতলব থাকতে পারে বলুন তো? আপনি মিছিমিছি আমাকে সন্দেহ করছেন। সে তো সময় হলেই বোঝা যাবে। ইতিমধ্যেই চৌধুরী মশাই ভেতরে প্রবেশ করলেন। তা অম্বিকেশ, কি গল্প চলছে? অম্বিকেশ যেন নিমেষের মধ্যে নিজের ভোল পাল্টে ফেললেন। তারপর বললেন, এই এই ব্যবসা কেমন চলছে না চলছে এইসব কথাই বলছিলাম ঠাকুরমশাইকে। হ্যাঁ, এইসবই করছিলাম। তা অলোকেশ কোথায়? তাকে তো দেখছি না। তাই তো, অলোকেশকে তো দেখছি না, সে কোথায়? আসলে ছোটকে একটু বোলপুরে পাঠিয়েছি একটা কাজে, সন্ধ্যার মধ্যেই ফিরে আসবে। এভাবেই কিছুটা সময় কেটে যাওয়ার পর চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই, তাহলে চলুন এবার ওঠা যাক। কাছারি থেকে বাড়ির দিকে আসবার সময় আমি চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই, বলছি একটা কাজ করতে পারবেন? হ্যাঁ বলুন না, কি করতে হবে? আজকের দিনটার মাহাত্ম্য জানা আছে আপনার? আজকের দিনের মাহাত্ম্য? আজ অমাবস্যা তা জানি, কিন্তু এর বাইরে তো। আজ শুধু অমাবস্যা নয় চৌধুরী মশাই, আজ হলো মাঘী অমাবস্যা। জ্যোতিষশাস্ত্র মতে এর বিশেষ গুণাগুণ রয়েছে। মানে কীরকম ঠাকুরমশাই? জিজ্ঞেস করলেন প্রতাপ নারায়ণ চৌধুরী। কিন্তু সেই সময় ওনাকে মাঘী অমাবস্যার গুণাগুণ ব্যাখ্যা করে শোনানোর মতো সময় ছিল না, তাই বললাম, সেসব আপনি পরেই জানতে পারবেন। আপাতত আমার কিছু জিনিস প্রয়োজন, আমি একটা তালিকা তৈরি করে দিচ্ছি, আপনি সন্ধ্যার আগেই সেসব আনিয়ে নিন। আর এখানকার সব থেকে কাছের শ্মশানটা ঠিক কোন দিকে বলুন তো? কথাটা শুনে চৌধুরী মশাই একটু অবাক হলেন। তারপর ওনার অবাক ভাবটা কাটিয়ে উত্তর দিকে আঙুল দিয়ে নির্দেশ করে বললেন, আমাদের এই গ্রাম পেরিয়ে ময়ূরাক্ষী নদীর ওপারেই শ্মশান। ও, তাহলে তো নৌকোর ব্যবস্থাও করতে হবে আপনাকে। আপনি ঠিক কী করার কথা ভাবছেন একটু খুলে বলবেন? মানে আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। চৌধুরী মশাই, আজ রাতটা আমায় ওই শ্মশানেই কাটাতে হবে। আপনার বাড়ির ওপর যে বিপদ ঘনিয়ে রয়েছে তা থেকে সহজে মুক্তি আশা করা যায় না, একটু কাঠখড় তো পোড়াতেই হবে আমায়। যাকে সেসব কথা, আমি বরং তালিকাটা বানিয়ে দিই, আপনি জিনিসগুলোর ব্যবস্থা করুন। এরপর কিছুক্ষণের মধ্যেই আমি শুকনো কাঠ, ঘি, 51টি বেলপাতা, একটি লাল চেলি কাপড়, চন্দন, পুষ্প, ধূপ ইত্যাদি সহ আরও বেশ কিছু সামগ্রীর একটা ফর্দ তৈরি করে চৌধুরী মশাইয়ের হাতে দিলাম।
দুপুরে স্নান সেরে এসে ঠাকুর দালানে ঢুকে ভালো করে পাথরটাকে দেখলাম। চৌধুরী মশাইও সামনে দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ ভালো করে পাথরটাকে দেখার পর আমি সবই বুঝতে পারলাম। আমার কাছে ততক্ষণে পুরো বিষয়টাই স্পষ্ট হয়ে গেছে। তাই চৌধুরী মশাইকে বললাম, আপনি যাকে মঙ্গলময় পাথর ভাবছেন তা আদৌ কোনো মঙ্গলময় দ্রব্য নয় চৌধুরী মশাই, বরং এই পাথরটাই সবচেয়ে বড় অমঙ্গলের জিনিস এই মুহূর্তে। কি বলছেন ঠাকুর মশাই? এই পাথর কত বছর ধরে আমাদের বাড়িতে আছে আর আপনি বলছেন এই পাথর অমঙ্গলের? আপনার এমন কথা তো আমার পিতামহের অপমান। ছি ছি চৌধুরী মশাই, আমায় ভুল বুঝবেন না। আপনি আপনার পিতামহের দেওয়া যে পাথরের কথা বলছেন এটা হয়তো সেই পাথর নয়। সেই পাথর বদলে এখানে একটি অমঙ্গলের পাথর রাখা হয়েছে। আর এই পাথর আপনার গৃহকে শ্মশানে পরিণত করার ক্ষমতা রাখে। এই পাথরটা যে নকল আপনি বুঝলেন কি করে? আর এটা যদি নকল আর এমন ভয়ঙ্কর হয়ে থাকে তবে এর থেকে বাঁচার উপায় কি ঠাকুর মশাই? এই পাথর কোনো সাধারণ পাথর নয়। এই পাথরটি কোনো কাপালিকের দেওয়া মারণ মন্ত্রপুত পাথর। এই পাথরের সাথে আহুতি হিসাবে হয়তো কারো নাম বেঁধে দেওয়া আছে। কি বলছেন কি? আমার এমন সর্বনাশ কে করলো? কার নাম আহুতি হিসাবে বাধা থাকতে পারে? আপনি কি কিছু বুঝতে পারছেন? দোহাই আপনার ঠাকুর মশাই, একটু খুলে বলুন। নিশ্চিতভাবে বলতে না পারলেও অনুমান করতে পারি। কিরকম অনুমান? আমি আপনার দুশ্চিন্তা আর বাড়াতে চাই না চৌধুরী মশাই, তাই এ বিষয়ে আপাতত আমি এখন আপনাকে কিছু বলবো না। তবে আরও একটি কাজ আপনাকে করতে হবে। কি কাজ ঠাকুর মশাই? আপনার দুই বৌমাকে ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন এখনই। তাদের এই বাড়িতে থাকা আর কোনোভাবেই নিরাপদ নয়। বিপদ কেটে গেলে সবই ঠিক হয়ে যাবে। এরপর আমি এক ঘটি জল নিয়ে তাতে মন্ত্র পড়ে চৌধুরী মশাইয়ের হাতে দিয়ে বললাম, এই নিন চৌধুরী মশাই, এই জলটা বৌমাদের গায়ে এবং আপনার নাতির গায়ে ছিটিয়ে দেবেন। তারপর ওদের রওনা করার ব্যবস্থা করুন। আমার কাছ থেকে জল নিয়ে গিয়ে কথা মতো চৌধুরী মশাই সবার গায়ে জলটা ছিটিয়ে তাদের বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। আর বাড়ির কাজের লোকজনদেরও সেদিনের মতো ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। সারা দুপুর আমি আমার ঘরে পায়চারি করেই কাটালাম। আমি জানি যে আমি যা করতে চলেছি তা মোটেই নিরাপদ নয়। এই বাড়ির কারোর জন্য তো নয়, উল্টে আমারও পুরো বিপদ ঘনিয়ে আসতে পারে। আমাকে যে খুব সাবধানে থাকতে হবে তাতে কোনো সন্দেহ নেই। এরপর শীতের ছোট দিন গড়িয়ে সন্ধ্যা হতে খুব বেশি সময় লাগলো না। সূর্য অস্ত যাওয়ার পরই আমি, চৌধুরী মশাই, ওনার ছোট ছেলে অলোকেশ এবং দু একজন বিশ্বস্ত চাকর নিয়ে আমরা শ্মশানের দিকে রওনা হলাম। শীতের রাতে ময়ূরাক্ষীর জল যেন কনকনে বরফ। চৌধুরী মশাইয়ের আগে থেকে ব্যবস্থা করা নৌকো করে নদী পেরোলাম। সমস্ত পূজা আর্চার সামগ্রী নিয়ে শ্মশানে পৌঁছতে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে গেল। চারিদিকে মাঘী অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। সাথে এরই মধ্যে দেখলাম অল্প অল্প কুয়াশার আস্তরণ পড়তে শুরু করেছে। উত্তরে হিমেল বাতাস যেন গায়ে ছুরির ফলার মতো বিচ্ছে। এই অবস্থায় এখানে রাত কাটানো যাবে ঠাকুর মশাই? রাত তো কাটাবো আমি একা, আপনার চিন্তা কিসের? আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। সে কি, আপনি একা শ্মশানে এই ঠান্ডায় ঘুটঘুটে অন্ধকারে রাত কাটাবেন? না না, তা কখনোই হতে পারে না। আপনাকে একা এখানে বিপদের মধ্যে ফেলে আমি কোথাও যাব না। দোহাই আপনার, আজ রাতটা এই শ্মশানে আমাকেও আপনার সঙ্গী করুন। তা হয় না চৌধুরী মশাই। আপনার পরিবারের ওপর থেকে বিপদ দূর করার দায়িত্ব যখন নিয়েছি তখন সে দায়িত্ব আমায় পালন করতে দিন। কিন্তু চৌধুরী মশাই আবার কাকুতি মিনতি করতে যাচ্ছিলেন। আমি হাত তুলে ওনাকে থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বললাম, মকর রাশির অধিপতি শনি, চাঁদের সঙ্গে ভালো যাচ্ছে না। তাছাড়া মকর রাশিতে প্রবেশ করা সূর্য শনির প্রভাবকে আরও শক্তিশালী করে এবং চন্দ্রের শক্তি এই অমাবস্যায় সর্বনিম্ন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র আমাদের মন, ভাব এবং ভাবনার শাসক গ্রহ। কিন্তু যেহেতু এই সময় চাঁদের প্রভাব কম, এটি আমাদের চিন্তা ভাবনা ও কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তাছাড়াও মাঘী অমাবস্যার আরেক নাম মৌনী অমাবস্যা।
মৌনী শব্দটি এসেছে মৌন অর্থাৎ নিস্তব্ধতা বা নীরবতা থেকে। তাই আমাকে একটু একা হতে দিন। নিন, এবার ফিরে যান আপনারা। চৌধুরী মশাই ওনার ছেলে অলোকেশ ও 2 চাকরকে নিয়ে ফিরে গেলে পর আমি পুজোর সব সামগ্রী এক জায়গায় রেখে শ্মশানটা একটু ঘুরে দেখতে লাগলাম। একে অমাবস্যা, তারপর আবার চারিদিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে, কাজেই দূর থেকে দেখে কিছুই আন্দাজ করা যায় না। কিছু দূর এইভাবে হেঁটে যাওয়ার পর একটা বড় বটগাছের নিচে ছোট একটা মন্দিরের মতো দালান দেখতে পেলাম। শ্মশানে এরকম ছোটোখাটো মন্দির থাকা কিছুই আশ্চর্যের বিষয় নয়। আমি সেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দুর্ভেদ্য অন্ধকারে হাতখানেকের মধ্যে থাকা দুপাশের দেওয়াল পর্যন্ত দৃষ্টিগোচর হচ্ছিল না। আমি ধুতির কোছা থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালাম, আর তার সাথেই সামনে যে দেবী মূর্তিকে দেখলাম তাতে মুহূর্তের জন্য যেন আমার শীত দ্বারা ঠান্ডা হয়ে গেল। আমি ও কেশব দুজনেই মন্ত্রমুগ্ধ হয়ে শাস্ত্রী মশাইয়ের বলে যাওয়া গল্প শুনছিলাম। শাস্ত্রী মশাইয়ের শেষের কথাগুলো শুনে কেশব উত্তেজনায় আমার বাম হাতটা খামচে ধরে শাস্ত্রী মশাইকে জিজ্ঞেস করল, কোন দেবী মূর্তি দেখলে কাকা? খুব ভয়ঙ্কর কিছু নিশ্চয়ই। মা কালীর কতগুলো রূপের কথা জানো তোমরা? কেশবের হয়তো ঠিক উত্তরটা জানা ছিল না, তাই ও আমার দিকে তাকাতেই আমি বললাম, দেখুন, আমি যতদূর জানি তন্ত্রপুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়, তবে শাস্ত্রমতে মা কালী 8 প্রকার। তা কোন শাস্ত্র নির্ময়? তা তো জানা নেই শাস্ত্রী মশাই। ওসব শাস্ত্র আমার ঢের দেখা আছে নির্ময়, ওতে আসল কথা কমই লেখা। শোনো তবে, মহাকাল সংহিতার মতে 9 প্রকার কালীর উল্লেখ পাওয়া যায়। তারা হলেন দক্ষিণা কালী, ভদ্রকালী, শ্মশান কালী, কাল কালী, ধনকালিকা, সিদ্ধিকালিকা, চণ্ডীকালিকা, মহাকালী এবং গুহ্যকালী। তা বলছি, এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কে? সে প্রশ্নের উত্তর এক একজন এক এক রকম দিতে থাকে, তবে মা কালীর সব রূপই ভয়ঙ্করী। তাহলে সেদিন আপনি কোন রূপের দেবী মূর্তি দেখেছিলেন সেই মন্দিরে? সে কি খুব ভয়ঙ্কর দর্শনা? আমি দেখেছিলাম মা গুহ্যকালীর দেবী মূর্তি। আর মায়ের রূপ কেমন তা তার বর্ণনা দিলেই বুঝতে পারবে। দেবী গুহ্যকালীর যে মূর্তিটি আমি দেখেছিলাম তার গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়। তিনি লৌহ জিহ্বা ও দ্বিভুজা, গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্ধে নাগযজ্ঞ পবিত, মস্তকে চটা ও অর্ধচন্দ্র, কর্ণে সব দেহরূপী অলঙ্কার, হাস্যযুক্তা, চতুর্দিকে নাগফণা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা। বাম কঙ্কনে তক্ষক সর্বরাজ ও দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ। তবে কল্পনা করে দেখো মায়ের অপরূপ রূপ। জয় মা। ঘরে কিছুক্ষণ সবাই চুপচাপ। নিস্তব্ধতা ভেঙে আমি বললাম, তারপর আপনি কি করলেন? শাস্ত্রী মশাই আবার গল্পে ফিরলেন। শ্মশানে যে আমি মায়ের পুজো করতে গিয়েছিলাম তা তো তোমরা বুঝতেই পেরেছ, কিন্তু মায়ের এই রূপে দেখা পাবো এই আশা আমি করিনি। তাই প্রথমেই মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। তারপর পুজোর সামগ্রী সব নিয়ে এসে মন্দিরের সামনে জড়ো করে রাখলাম। কিন্তু এখন আমার সামনে সব থেকে বড় প্রশ্ন ছিল যে মায়ের প্রসাদ কি করে জোগাড় করব। পুজোর সামগ্রীর সাথে যে ফল মিষ্টি আছে, মা গুহ্যকালী তো তা গ্রহণ করেন না। গুহ্যকালী নিয়মিত সব মাংস ভক্ষণে অভ্যস্তা, কিন্তু এই নির্জন শ্মশানে এখন মৃতদেহের মাংস কোথায় বা পাওয়া যাবে? মোরা যা এসেছে সারাদিনে সবই তো ভস্মে পরিণত হয়েছে। তবে এখন উপায়?
অনেক সাত পাঁচ ভেবেও কোনো কুল কিনারা করতে পারলাম না। তারপর মায়ের পায়ের কাছে একটা ঘিয়ের প্রদীপ জেলে হাত জোর করে মাকে বললাম, এ কেমন দ্বন্দ্বে ফেললে আমায় মা? তবে কি এই আমার পরীক্ষা? তবে কি তুমি এই চাও? এই কি তোমার ইচ্ছা? ঠিক আছে, তবে তাই হবে। তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। জয় মা গুজ্জকালী, মা তোমারই জয়। তোমার ইচ্ছাই তবে তবে আমার ইচ্ছা। জয় মা গুজ্জকালীর জয়, জয় মা গুজ্জকালীর জয়। এই বলে আমি ময়ূরাক্ষীর জলে নেমে পড়লাম স্নান করতে। কেশব শাস্ত্রীমশাইয়ের কথার মাঝেই বাধা দিয়ে বলল, মায়ের ইচ্ছেই আপনার ইচ্ছে মানে? মায়ের কোন ইচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্ধকার নির্জন শ্মশানে যেখানে মায়ের প্রসাদ সব মাংস পাওয়া সম্ভব না, ঠিক সেইখানেই মা গুজ্জকালীর ভক্তকে দেখা দেওয়ার মধ্যে কি তুমি মায়ের ইচ্ছার ইঙ্গিত পাচ্ছ না কেশব? আমি কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু তাও কি সম্ভব? ভক্তি কি এতটাই কঠোর, এতই কি নির্মম? ভক্তি কঠোর হয় না নির্ময়। ভক্তি তো মায়ের মুখের মতোই কোমল, মলিন একটা বস্তু। কঠোর তো হয় ইচ্ছা শক্তি, নির্মম হয় আমাদের মন, যা ভক্তকে ভক্তির পথে চালনা করে। কেশব এখনো কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেখে শাস্ত্রীমশাই আবারও বললেন, মায়ের প্রসাদ না পেলে আমি নিজের শরীরের অংশ দিয়ে সেদিন মায়ের পুজো করব বলে ঠিক করেছিলাম। শাস্ত্রীমশাইয়ের কথা শুনে কেশবের প্রায় আঁতকে ওঠার অবস্থা। ও প্রায় চিৎকার করেই বলল, কি বলছো কাকা? সেটাও কি সম্ভব? আমিও ওনার কথা শুনে ভেতরে ভেতরে খুব উত্তেজিত হয়েছিলাম। তাও নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু মা গুজ্জকালী যে সব মাংস ভক্ষণ করে বললেন? আমার একখানা হাত যদি আমি কেটে ফেলতাম সেই রাতে, তবে কি আর সেই হাতটা জীবিত থাকতো নির্ময়? আমার বা কেশবের কারো মুখ দিয়েই যেন আর কথা সরছিল না। আমি মনে মনে ভাবছিলাম, শাস্ত্রীমশাই কি তাহলে সত্যি সত্যি নিজের শরীরের কোনো অংশ কেটে সেই দিন মা গুজ্জকালীকে অর্পণ করেছিলেন? কিন্তু ওনাকে দেখে তো কোনোদিনই কিছু লক্ষ্য করিনি। শাস্ত্রীমশাই যেন আমার মনের ভাবটা আন্দাজ করেই বললেন, মায়ের আর এক নাম যে করুণাময়ী, তাকে তুমি ভুলে গেছো নির্ময়? মা কি কখনো পারেন তার সন্তানকে এমনভাবে কষ্ট দিতে? মা কেবল সব কিছু প্রত্যক্ষ করেন আর সঠিক সময় উচিত পথ বলে দেন। তার মানে আপনাকেও সেদিন মা গুজ্জকালী পথ দেখিয়েছিলেন? তা সে কি পথ কাকা? ময়ূরাক্ষীর বরফ ঠান্ডা জল হাতে ঠেকলে হাত জমে যায়। সেই ঠান্ডা জলে গলা অবধি নেমে আমি মাকে ডাকছি আর জলে ডুব দিচ্ছি। এমন সময় চতুর্থ ডুবটা দিয়ে জল থেকে মাথা তুলতে যাব, হঠাৎ মাথার উপর কি যেন একটা ভারী মতো ঠেকলো। আমি মাথার উপরে হাত তুলে ভারী বস্তুটাকে সরাতে চেষ্টা করছিলাম, এমন সময় বুঝতে পারলাম সেটা কোনো বস্তু নয়। আমি দু হাতে যে জিনিসটা ধরে আছি ওটা আসলে জলে ভাসমান একটা মৃতদেহ। আমার তখন আনন্দে আত্মহারা হওয়ার মতো অবস্থা। মা তাহলে আমার কথা শুনেছে। মায়ের প্রসাদের ব্যবস্থা মা নিজেই করে দিয়েছে। আমি কোনো মতে নিজেকে একটু সংযত করে মরাটা শ্মশানের ঘাটে টেনে তুলতে লাগলাম। ডান হাত দিয়ে মরার মাথাটা চেপে ধরে টানতে গিয়ে হাতে কি যেন একটা নরম জিনিস ঠেকল। ভালো করে জিনিসটা স্পর্শ করে বুঝলাম মরাটা জিভ বেরিয়ে গেছে, সেটাই হাতে ঠেকছে। বেশ কিছুক্ষণ ভেজা কাপড়ে কসরত করার পর সব যোগাযন্ত্র করে সাতখানা ঘিয়ের প্রদীপ জেলে আমি মন্দিরের সামনে গিয়ে পুজোয় বসলাম। রাত তখন কত সেটা আন্দাজ করা কঠিন। চারিদিকে হু হু করছে মাঠ, পেছনে বয়ে চলেছে ময়ূরাক্ষী, আর তারই মাঝে বিরাট বট গাছের নিচে
মায়ের মন্দিরের সামনে ভেজা কাপড়ে বসে আমি মন্ত্র উচ্চারণ করে চলেছি। পুজোর প্রথম ভাগ সম্পন্ন হলো নিরুপদ্রবেই। তারপর কিছু সঙ্গে আনা কাঠ জেলে নিয়ে পুজোর দ্বিতীয় ভাগ শুরু করলাম। প্রথমে কিছুক্ষণ সব ঠিকঠাকই চলছিল, তারপর হঠাৎ দেখি পায়ের কাছে কোথা থেকে একটা বড় মাপের কাঁকড়া বিছে এসে হাজির হয়েছে। এত বড় বিষাক্ত বিছে কামড়ালে আর বেঁচে ফিরতে হবে না। একটা জ্বলন্ত কাঠ বাম হাতে তুলে নিয়ে পুজোর জায়গা থেকে না উঠেই প্রাণীটাকে কোনো মতে বিদায় করা গেল। হাতের কাঠটা আবার আগুনে দিতে যাব, ঠিক এমন সময় সামনের দিকে চোখ যেতেই আমি যেন চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দর্শন করলাম। হাজারে হাজারে কাঁকড়া বিছে এসে চারিদিক থেকে আমায় ঘিরে ধরেছে। অশুভ শক্তি যেন যে করেই হোক আমার পুজো পণ্ড করবে বলে ঠিক করেছে। কি করব ভেবে না পেয়ে পরপর 2-3টে জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারলাম বিছেগুলোর দিকে, কিন্তু তাতে কিছুই হলো না। যা হবে দেখা যাবে ভেবে আমি আবারও পুজোয় বসে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। যে করেই হোক এই পুজো আমায় সম্পন্ন করে চৌধুরী মশাইয়ের বংশের উপরে এসে পড়া বিপদ থেকে তাদের উদ্ধার করতেই হবে। কালিকায় বিদ্মহে শ্মশানবাসনে ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওং গুজ্জ কালিকায় নমঃ, ওং গুজ্জ কালিকায় নমঃ। চোখ বন্ধ করেই পুজোর দ্বিতীয় ভাগ শেষ করে যখন চোখ খুললাম, তখন অবাক দৃষ্টিতে দেখলাম কোথায় কোন কাঁকড়া বিছে সবই যেন কর্পূরের মতোই উবে গেছে। সবই মায়ের করুণা। আমি মাকে আরেকবার ষষ্ঠাঙ্গে প্রণাম করে পুজোর বাকি সামগ্রী নিয়ে তৃতীয় তথা শেষ ভাগের পুজোয় বসলাম। এবারের পুজো চলাকালীন সরাসরি আমার ওপরে কোনো বিপদ এলো না ঠিকই, কিন্তু পুজোর প্রথম মন্ত্রপাঠের সাথে সাথে বটগাছটার একটা বিশাল ডাল ভেঙে পড়ল আমার পিছন দিকে, আর তার সাথে সাথেই চারিদিক থেকে অজস্র শিয়াল কুকুরের ডাক শোনা যেতে লাগলো। দূরে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তা সত্যিই বিস্ময়কর। চারিদিকে শুধু হাজারে হাজারে জ্বলন্ত চোখ দেখা যাচ্ছিল। শিয়ালে কুকুরে এমন সক্ষতা আমি এর আগে কখনো দেখিনি। তারাও কিছুক্ষণ খুব চিৎকার করে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পুজোর অন্তিম পর্ব শেষ করে মায়ের পায়ের কাছে গিয়ে ভক্তি ভরে প্রণাম করে মাথা তুলতেই দেখি সামনে এক বিরাট মূর্তি দাঁড়িয়ে, নগ্ন বস্ত্র, মাথায় বিরাট জটা, চোখ দুটো যেন চলন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। কি তেজ সেই চোখের! আমি হাত জোর করে উঠে দাঁড়াতেই বজ্রকণ্ঠে আমার উদ্দেশ্যে প্রশ্ন এলো, কেন বাঁচাতে চাইছিস ওদের? ওরা কেউ বাঁচবে না, ওদের নিজের হাতেই নিজের মৃত্যু লেখা। সেই কণ্ঠস্বর শুনেই আমার বুকটা কেঁপে উঠল। এই গলার আওয়াজ যে আমার খুব চেনা। না 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 না, আমার কোনো ভুল হতে পারে না। এ তো আমার সেই গুরুদেবের কণ্ঠস্বর, যিনি আমার জ্যাঠামশাইয়ের চিতার আগুন দিয়ে আমায় দীক্ষা দিয়েছিলেন, আর সাথে এও বলেছিলেন যে বীরভূমের মাটিতে আবার আমার সাথে দেখা হবে। আমি চিৎকার করে বলে উঠলাম, গুরুদেব, গুরুদেব, আপনি এসেছেন। চৌধুরী পরিবারকে যে আমায় বাঁচাতেই হবে গুরুদেব। সে যে করেই হোক আমি যে তার দায়িত্বভার গ্রহণ করেছি গুরুদেব। মূর্খ, তুই মহামূর্খ। যে নিজে বাঁচতে চায় না তাকে বাঁচানোর তুই কে? কি ভাবিস নিজেকে? তুই সব পারিস। আমি নিজেকে শুধুই আপনার সেবক ভাবি গুরুদেব, আর আমি সত্যিই কিছু পারি না। তবে আপনি আশীর্বাদ করলে একটা পরিবারকে রক্ষা করতে পারি গুরুদেব। কিছুক্ষণ চারিদিক নিস্তব্ধ। গুরুদেবের চোখ দুটো শুধু অন্ধকারে আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে।
আমি গুরুদেবের দিকে হাত জোড় করে চেয়ে আছি, এমন সময় দেখি তার ডান হাত থেকে কিছু একটা জিনিস আমার কিছুটা সামনেই এসে পড়ল। এটাই তোর আশীর্বাদ। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখি ধুলোর মধ্যে ছোট্ট একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়ে আছে। আমি সেটাকে হাতে তুলে নিয়ে উপরে তাকিয়ে দেখি কোথায় গুরুদেব, কেউ কোথাও নেই। এরপর আরও ঘন্টাখানেক শ্মশানে কাটানোর পর ভোর হলে চৌধুরী মশাইয়ের নৌকো করে ফিরতি পথে চৌধুরী মশাইয়ের বাড়ি ফিরলাম। সকালে প্রাতরাশ শেষ করে চৌধুরী মশাইয়ের বৈঠকখানায় বসে আমরা চারজন। চৌধুরী মশাই জানতে চাইলেন রাতে শ্মশানে আমি ঠিক কি করেছি। আমি যথাসম্ভব রেখে ঠেকে যতটুকু বলা প্রয়োজন সব ওনাদের খুলে বললাম। তারপর অলোকেশ জানতে চাইলেন, এবার তাহলে কি করার কথা ভাবছেন ঠাকুরমশাই? আজ এই বাড়িতে একটা হোম করতে হবে। আমার বিশ্বাস তবেই সমস্ত বিপদ থেকে নিষ্পত্তি পাওয়া যাবে। কেন বাড়িতে আবার ওসব করার প্রয়োজন কি? আপনি তো শ্মশানেই যা যা করার করেছেন। শ্মশানটা কি আপনাদের বাসস্থান? বাসস্থান থেকে অশুভ শক্তি দূর না করলে রেহাই নেই। বোধ করি অলোকেশ আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু চৌধুরী মশাই ওনাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার আপত্তি করার কি কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। করতে দাও না ঠাকুর মশাই যা করতে চাইছেন। উনি তো আমাদের জন্যই এসব করছেন নাকি? আমাদের জন্য এত সব করে ওনারই বা স্বার্থ কি? কার জন্য করছেন তা উনিই জানেন। আর স্বার্থের কথা যদি বলো বাবা, তাহলে সেটা তো আর সবসময় বোঝা যায় না। বাড়িতে হোম হওয়ার কথা শুনে অলোকেশের হঠাৎ এমন ব্যবহারের অর্থ আমি মনে মনে ঠিকই আন্দাজ করে ফেলেছিলাম, কিন্তু চৌধুরী মশাই তো আর সেসব জানতেন না। তাই উনি রীতিমতো রেগে গিয়েই বললেন, অলোকেশ, তোমার সাহস হয় কি করে ঠাকুর মশাইয়ের সম্বন্ধে এসব কথা বলার? তোমার এমন আচার আচরণের কারণ তো আমি কিছুই বুঝতে পারছি না। চৌধুরী মশাই, আপনি ব্যস্ত হবেন না। আপনার ছোট ছেলের এমন ব্যবহারের যথেষ্ট কারণ রয়েছে। বেটা পুরোহিত, তোর পেটে পেটে তো খুব আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে বাবার টাকা পয়সা হাতানোর ধান্দা হয়েছে না? এইবার বুঝেছি তোর তাল। বাবা, এক্ষুনি বার করে দাও ওকে। এইসব লোককে বাড়িতে ঢুকতে দেওয়াই অন্যায়। অলোকেশ, কোন সাহসে তুমি আমার সামনে দাঁড়িয়ে ঠাকুর মশাইকে অপমান করো? এত স্পর্ধা হয়েছে তোমার? এসবের মানে কি? কি হচ্ছে আমার বাড়িতে এসব? ঠাকুর মশাই, আমি যে কিছুই বুঝতে পারছি না। সবটা আমি বলছি চৌধুরী মশাই। মুর্শিদাবাদ থেকে আসার সময় আপনার মুখে সব কথা শুনে তখনই খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম যে এই বাড়িতে যা যা হচ্ছে তার পেছনে হোক না হোক বাড়িরই কারো হাত রয়েছে। এখানে আসার পর আপনার বড় ছেলে অর্থাৎ অম্বিকেশবাবুর আমার প্রতি ব্যবহারে প্রথমে ওনার ওপরেই আমার সন্দেহটা হয়। কিছু একটা গোপন করার চেষ্টা করছিলেন উনি। আর আমি যেহেতু হাত দেখি, কপালের রেখা থেকে ভাগ্যের কথা বলতে পারি, তাই ওনার সন্দেহ হয়েছিল যে আমি হয়তো ওনার গোপন কথা ফাঁস করে দেব। তাই প্রথমে উনি ওভাবে ক্ষেপে উঠেছিলেন। কিন্তু জ্যোতিষবিদ্যা যে ওভাবে কাজ করে না সেটা যদি জানতেন তাহলে হয়তো উনি অমনটা করতেন না। অম্বিকেশ মাথা নিচু করে বসে রইলেন, কোনো উত্তর করলেন না। চৌধুরী মশাই বললেন, কি গোপন কথা অম্বিকেশ? কি ফাঁস হয়ে যাওয়ার ভয় পেয়েছিলে তুমি? অম্বিকেশকে তখনও চুপ থাকতে দেখে আমি আবার বললাম, উনি জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েছেন চৌধুরীবাবু। আপনাদের বাড়ি থেকে চুরি হওয়া ওই 50,000 টাকা আর ওই 40খানা ধানের বস্তা চুরি হওয়ার পেছনে কারণ এটাই। জুয়ায় সমস্ত টাকা হেরে গিয়ে এই কাজ করতে বাধ্য হন তিনি। একা একা অতগুলো বস্তা গুদাম থেকে সরিয়ে ফেলা সম্ভব না, তাই আপনাদের বাড়ির এক চাকরকেও সাথে নিয়েছিলেন। পুরোহিত মানুষ দেখে সে সব কথাই আমার কাছে স্বীকার করেছে। ছি অম্বিকেশ, ছি! তুমি নিজে যদি একবার আমায় বলতে, আমি নিজে তোমার ঋণের টাকা শোধ করে দিতাম। কিন্তু তার জন্য তুমি এমন কাজটা করলে আমি ভাবতেও পারি না। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। তারপর চৌধুরী মশাই আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে বাড়ির ওই মঙ্গলময় পাথরের ব্যাপারটা, ওটা যে নকল বলেছিলেন আপনি,
যেসব অশুভ ঘটনা ঘটে চলেছে এই বাড়িতে, সেসবের কি ব্যাখ্যা হয়? তার উপযুক্ত ব্যাখ্যা একমাত্র আপনার ছোট ছেলেই দিতে পারবেন। আপনি কি নিজেকে ঈশ্বর ভাবছেন? সব আপনি জেনে গেলেন একদিনের মধ্যেই। লোভ বড় খারাপ জিনিস অলোকেশবাবু। লোভ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে বিচার বিবেচনা করার ক্ষমতা পর্যন্ত তার থাকে না। আপনারা কি বিষয়ে কথা বলছেন আমি যে কিছুই বুঝতে পারছি না। এখনো কি চুপ করেই থাকবেন অলোকেশবাবু? মনে রাখবেন, আপনার পরিবারের কেউই কিন্তু রেহাই পাবে না। এখনো সময় আছে, সবটা খুলে বলুন। হয়তোবা সবাইকে রক্ষা করার কিছু উপায় করা যেতেও পারে। সকলকে রক্ষা করার উপায় আমি আগেই করে রেখেছিলাম, কিন্তু অলোকেশবাবুকে ভয় না দেখালে উনি সত্যিটা স্বীকার করতেন না। তাই আমার কথা শুনে অলোকেশ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চৌধুরী মশাইয়ের পা ধরে বসল। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি অজান্তেই এত বড় একটা পাপ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করব মানে? কিসের জন্য ক্ষমা করব? করছো কি? ওঠো ওঠো, আগে খুলে বলো তো আমাকে কি হয়েছে। অলোকেশ এবার বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় মাস চারেক আগে আমার সাথে এক কাপালিকের দেখা হয়। তার বিশেষ কিছু ক্ষমতা দেখে লোভের বশবর্তী হয়ে আমি তার কাছে অনুরোধ করি আমাকে প্রচুর প্রাচুর্যের অধিকারী করার জন্য। তখন তিনি আমাকে বলেন যে আমার ভাগ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সেই বাড়ির পাথর। ওটাকে সরিয়ে না ফেললে নাকি আমার ভাগ্য খুলবে না। তাই তিনি আমাকে অমন দেখতে আরও একটা পাথর দেবেন ওই পাথরের স্থানে রাখার জন্য। এই কথা শুনে আমি তা করতে রাজি হয়ে যাই। এরপর উনি বলেন সেই পাথর আনতে নাকি অনেক অনেক খরচ হবে, সে নাকি দুর্লভ পাথর। এরপর ওই পাথরের দাম হিসাবে আমার কাছে অনেক টাকা নেয় সেই কাপালিক। তারপর আমি আমার বাড়ি থেকে ওই পাথরটা সরিয়ে সেই কাপালিককে দিয়ে দিলাম। আর ঠিক তার দুদিন পর উনি আমাকে হুবহু অমন একটা পাথর দিয়ে বললেন আমি যেন সেই পাথরটাকে আগের পাথরের স্থানে রেখে দিই। আমিও তার কথা মতন সেই কাজ করি। আর তোমরা সেই পাথর দেখে ভেবে নাও যে চোর বোধহয় আবার সেই পাথর এনে আগের জায়গায় ফেরত রেখে গেছে। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো অলোকেশের। তিনি কাঁদতে কাঁদতে বললেন, পাথর আনার পরেই মা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তারপরেই সেই কাপালিকের কাছে যাই এবং এমন হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, একদিকে পেতে গেলে অন্যদিকে তো হারাতেই হবে, এটাই তো প্রকৃতির নিয়ম। হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক এই কথাই উনি বলেছিলেন। আমি বললাম আমার প্রাচুর্য চাই না, আমার ওই পাথরের দরকার নেই। তখন উনি বললেন ভুল করেও যেন সেই পাথর আমি সরিয়ে না দিই। ওই পাথরে আমাদের পরিবারের সকলের নাম বেঁধে দেওয়া আছে আহুতি হিসাবে। পাথর সরালেই নাকি সবাই একে একে প্রাণ হারাবে। এবার আপনিই বলুন ঠাকুরমশাই, আমি কি করব? তুমি যদি একবার আমাকে বলতে যে বাবা আমার ধন সম্পত্তি চাই, আমি হয়তো সেটাও দিয়ে দিতাম। তুমি কেন এমন ধ্বংস খেলায় মেতে উঠলে? আমার সাজানো গোছানো সংসারটা এবার তিল তিল করে চোখের সামনে শেষ হয়ে যাবে। আমার উপর ভরসা রাখুন চৌধুরী মশাই, সব ঠিক হয়ে যাবে। অমিকেশবাবু যান, আপনি হাত মুখ ধুয়ে এসে এখানে বসুন। যান অলোকেশবাবু, আপনিও তাই করুন। আমি এতক্ষণে হোমের সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। অলোকেশ আসতেই আমি তাকে বললাম পাথরটা নিয়ে এসে হোমকুণ্ডের পিছনে রাখতে, কিন্তু অলোকেশ রীতিমতো ভয়ার্ত কণ্ঠে বললেন, না ঠাকুরমশাই না, পাথর সরালে আমার পরিবার শেষ হয়ে যাবে, আমি এমন কাজ করতে পারবো না। ভয় পাবেন না অলোকেশবাবু, আমি মন্ত্রপুত জল ছিটিয়ে ওদের গাত্রবন্ধন করে দিয়েছি, কারও কোনো ক্ষতি হবে না। আপনি যান, পাথরটা নিয়ে আসুন। আমার কথা শুনে এবার যেন একটু ভরসা পেলেন অলোকেশ এবং পাথরটা নিয়ে এসে রাখলেন হোমকুণ্ডের পেছনে। আমি বললাম, আপনারা সবাই বসুন এখানে। এই বলে আমি হোমের কাজ শুরু করলাম। জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে এক এক করে আহুতি দিতে লাগলাম। সিঁদুর ছড়িয়ে দিলাম সেই পাথরের ওপর। যতবার আহুতি দিচ্ছি ততবার যেন অগ্নিশিখা প্রবল আকার ধারণ করছে।
হঠাৎ করেই ঠাকুর দালানের জানলাগুলো খুলে গেল। দেওয়ালে আটকানো জিনিসপত্র পড়ে যেতে লাগলো, যেন কোনো অদৃশ্য অপশক্তি হুঙ্কার দিচ্ছে বারবার। এরপর শেষ মুহূর্তে 5টি জবা ফুল নিয়ে যখন আহুতি দিতে যাব, প্রথম ফুলটি আগুনে দিতেই পাথরটি লাল জ্যোতি নিয়ে জ্বলে উঠল। দ্বিতীয় ফুলটি দিতেই সেই জ্যোতি আরও গাঢ় হলো। তৃতীয় ফুলটি দেওয়া মাত্র প্রবল ঝড় উঠল ঠাকুর দালান জুড়ে। মনে হচ্ছে যেন জানলা দরজা সব ভেঙে যাবে ঝড়ের দাপটে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি হচ্ছে সব? ঠাকুরমশাই! ভয় পাবেন না আপনারা, সকলে হাত জোর করে ইষ্ট দেবতার নাম জপ করুন। এরপর চতুর্থ ফুলটি আহুতি দিতেই চারিদিকে একটা অস্বাভাবিক গর্জন হতে শুরু করলো। মনে হলো যেন অদৃশ্য সেই অপশক্তি ভীষণ ক্রোধিত হয়ে পড়েছে। এবার আমি মন্ত্রোচ্চারণ করতে করতে পঞ্চম ফুলটি আগুনে দিয়ে দিলাম। পাথরের জ্যোতি যেন রক্তিম আভাতে পরিণত হয়ে উঠল। চারিদিকে ঝড়ের প্রবল গতি। এমন সময় আমি বের করলাম গুরুদেবের দেওয়া সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ, আর সেটা নিক্ষেপ করলাম হোমকুণ্ডের আগুনে। এরপর মুহূর্তের মধ্যে সামনে থাকা পাথরটা বিকট শব্দে ফেটে গেল। পাথরটা ফাটতেই একটা গাঢ় চাপ বাঁধানো ধোঁয়ার মতন জিনিস ঠাকুর দালানের জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর সাথে সাথেই পরিবেশটা একেবারে শান্ত হয়ে গেল। যাক, আর কোনো চিন্তা নেই, বিপদ এবারের মতো কেটে গেছে। ঠাকুরমশাই, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি আমার যে উপকার করলেন, আমি আমৃত্যু তা মনে রাখব। চৌধুরী মশাইও বিশেষ ধন্যবাদ জানালেন। সেদিনের রাত কেটে গেল। পরদিন সকালে অম্বিকেশ ও অলোকেশের শ্বশুর বাড়ি থেকে খবর এলো স্ত্রী পুত্র বেশ কুশলেই রয়েছে। আমিও এরপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অলোকেশ নিজে আমার সঙ্গে স্টেশন অবধি এলেন। আসবার পথে মা তারার দর্শনও করলাম তারাপীঠে। ঘরের মোমবাতিটা নিভে গেছে অনেকক্ষণ। অন্ধকারের মধ্যেই কী সব জিজ্ঞেস করলো। তাহলে প্রথম দিন রাতে যে স্ত্রীকণ্ঠের কান্নাটা শুনতে পেলেন, সেটা কে ছিল? গৃহের শান্তি বিঘ্নিত হলে সব থেকে বেশি কষ্ট পান গৃহলক্ষ্মী। সেই কান্নাটাও তারই ছিল। আচ্ছা, আপনি পুজো করলেন মা গুহ্যকালীর, কিন্তু আপনাকে দেখা দিলেন আপনার গুরুদেব। এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। দেবদেবীরা সন্তুষ্ট হলে কখনো কি আর নিজের মহারূপ ধারণ করে ভক্তের সামনে আসেন? আজকালকার ছোকরা তোমরা সব টিভি আর সিনেমা দেখেই ওই ধারণা হয়েছে তোমাদের। প্রকৃত ঈশ্বর চিরকালই মাতা পিতা ও গুরুজনের মধ্যেই বাস করেন, আর তাদের মাধ্যমেই ভবিষ্যতের পথ দেখান। আমাকেও তাই আমার গুরুদেবী পথ বলে দিয়েছিলেন। সত্যি লোমহর্ষক ঘটনাই বটে। এই জন্যেই তো বলি, ধারণ করলে সঠিক জিনিস ধারণ করা উচিত। ভুলভাল জিনিস ধারণে ক্ষতি অবশ্যম্ভাবী। শুনছিলেন আজকের গল্প বীরভূমে জ্যোতির্ধর। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।